1757 সালে পলাশী যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কিন্তু ফরাসিরা। সে সময়ে ব্রিটিশ এবং ফরাসি সাম্রাজ্যের মধ্যে বিশ্বব্যাপী যুদ্ধ চলছিল, যা পরবর্তীতে 1763 সালে প্যারিস চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। 7 বছরব্যাপী এই যুদ্ধে ফরাসিরা হারে। ফরাসিরা বাধ্য হয় কানাডা, আমেরিকা, লুইজিয়ানা এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফরাসি কন্ট্রোল টেরিটরিগুলো ব্রিটেনের হাতে তুলে দিতে। তখন ফরাসি সম্রাট ছিলেন 15তম লুই। এই যুদ্ধে ফ্রান্সের অর্থনীতির চরম ক্ষতি হয়, কিন্তু তাতে কি, ফ্রান্সের এলিট ক্লাসের লাইফস্টাইল আর বিলাসিতা একটুও কমে না। কষ্টে ছিল আমজনতা। 15তম লুই স্মল পক্সে মারা যান। তার ছেলে 16তম লুই এরপর সিংহাসনে বসেন, যিনি ছিলেন দুর্বল ব্যক্তিত্বের মানুষ। জ্ঞান বুদ্ধি খুব একটা বেশি ছিল না, চাটুকারেরা তাকে সহজেই ম্যানিপুলেট করত। 1775 সালে ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকা তাদের স্বাধীনতা যুদ্ধ শুরু করে। ফরাসিরা তখন পেয়ে গেল প্রতিশোধ নেওয়ার সুযোগ। আমেরিকার পক্ষে দাঁড়ালো, ফান্ডিং দিল। সেই যুদ্ধ চলতে থাকে বছরের পর বছর। ফ্রান্সের ইকোনমিক অবস্থা এতে আরও খারাপ হতে লাগলো। ফ্রান্স অর্থ তুলতে লাগলো ধার কর্জ করে আর গরিব মানুষের উপরে ট্যাক্স বসিয়ে। ফ্রান্সের মানুষ তখন 3 ভাগে বিভক্ত ছিল। প্রথম শ্রেণীতে ছিল ক্লার্জি, অর্থাৎ ক্যাথলিক চার্চের যাজক সহ বড় বড় লোকজন, যাদের ট্যাক্স দিতে হইতো না, বরং তারা আমজনতার কাছ থেকে ধর্মের দোহাই দিয়ে অর্থ তোলে। একজন কৃষকের আয়ের 10% দাবি করে চার্চের জন্য। দ্বিতীয় শ্রেণী হলো নোবেলিটি, অর্থাৎ রাজা রানী থেকে শুরু করে সমাজের অ্যারিস্টোক্র্যাটস, যারা ভোগ বিলাসে নিমজ্জিত। আর তৃতীয় শ্রেণী হলো আমজনতা, কৃষক থেকে শুরু করে খেটে খাওয়া লোকজন। সে সময়ই আবার ছিল এজ অব এনলাইটেনমেন্ট। ভলতেয়ার, রুসোর মতো দার্শনিকেরা লেখালেখি করেছিল বুদ্ধিভিত্তিক আন্দোলন, যুক্তি, বিজ্ঞান, ব্যক্তি স্বাধীনতার পক্ষে, ধর্মের কর্তৃত্ব অর্থাৎ চার্চের বিরুদ্ধে। আমজনতার ভেতর থেকেই অনেক ট্যালেন্টেড লোকজন উঠে আসতে শুরু করে। একে তো ফ্রান্সের ইকোনমিক কন্ডিশন খারাপ, তার উপরে হঠাৎ ফ্রান্সে দেখা দিল ন্যাচারাল ডিজাস্টার। ফসল নষ্ট হয়ে গেল, কৃষকের উৎপাদন কমে গেল, তার উপরে ট্যাক্স আর ট্যাক্স, ডানে ট্যাক্স বায়ে ট্যাক্স। মানুষ রাস্তায় নামে, আন্দোলন শুরু হলো। সম্রাট লুই স্টেট জেনারেল তথা শ্রেণী সভা ডাকলো। তাতে সমাজের 3 শ্রেণী থেকেই প্রতিনিধিরা এলো। আলাপ শুরু হলো কি করে দেশ উদ্ধার করা যায়। প্রথম 2 শ্রেণীর লোকজন প্রস্তাব দিল তৃতীয় শ্রেণী অর্থাৎ গরিবের উপর ট্যাক্স বাড়াতে। ভোট হলো, প্রথম 2 শ্রেণী ভোট দিল পক্ষে, তৃতীয় শ্রেণী ভোট দিল বিপক্ষে। কি অদ্ভুত এক ভোটিং সিস্টেম, চিন্তা করুন। প্রতি শ্রেণীর ভোট একটি করে। আছে যেহেতু 3টি শ্রেণী, সুতরাং 2-1 ভোটে গরিবের উপরে ট্যাক্স আরোপের প্রস্তাব পাশ হলো। গরিব অর্থাৎ তৃতীয় শ্রেণী, যারা কিনা সমাজের 98% মানুষকে রিপ্রেজেন্ট করে, তারাই হারলো। তৃতীয় শ্রেণী তখন আলাদাভাবে নিজেদের অধিকারের দাবিতে জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করলো। সম্রাট বাধা দিল। বাধা উপেক্ষা করে 20 জুন 1789 সালে একটি টেনিস কোর্টে ন্যাশনাল অ্যাসেম্বলি শপথ নিল দাবি, সমতা এবং ইকোনমিক রিফর্মের। প্রাথমিকভাবে 600 জন প্রতিনিধি শপথ নিয়েছিল, যাদের ভেতরে তৃতীয় শ্রেণী থেকে আসা 578 জন ছিল, আর বাকিরা ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণী থেকে আসা কিছু উদারপন্থী মানুষজন। ন্যাশনাল অ্যাসেম্বলি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করে, অর্থাৎ রাজা হবে কেবলই সেরিমোনিয়াল, ক্ষমতা থাকবে জনপ্রতিনিধিদের হাতে। তবে ন্যাশনাল অ্যাসেম্বলির ভেতরে কিছু সদস্য জ্যাকোবিয়ান ক্লাব নামের একটি পলিটিক্যাল ফ্র্যাকশন তৈরি করলো, যারা রাজার অপসারণের দাবি করা শুরু করলো। রাজা তখন ভয় পেয়ে গেলেন, নিজের প্রতিরক্ষার জন্য মিলিটারি ডাকলেন। আমজনতা ভয় পেল। পরে সেই ভয় রাগে পরিণত হলো, ডাক এলো রেভলিউশনের। আমজনতা এবার নিজেদের মিলিশিয়া বাহিনী ন্যাশনাল গার্ড তৈরি করলো। আমজনতার ডাকে ফরাসি মিলিটারির অনেক সৈনিক চাকরি ছেড়ে ন্যাশনাল গার্ডে যোগ দিল। ন্যাশনাল গার্ডের জন্য লাগবে তো অস্ত্র। 14 জুলাই 1789 জনতা এবার তাদের নিজেদের মিলিশিয়া বাহিনীর সাথে নিয়ে একটি সরকারি মিলিটারি হাসপাতালে আক্রমণ চালালো। উদ্দেশ্য অস্ত্র লুট করা। বন্দুক রাইফেল তো পেল, কিন্তু গান পাউডার পেল না। একজন বলল গান পাউডার পাওয়া যাবে ব্যাস্টিল দুর্গে, একটি কুখ্যাত সরকারি জেলখানা। সেখানে আবার সরকার বিরোধী লোকজনকে আটক রেখে নির্যাতন করা হইতো। প্রচুর মানুষ বন্দিও ছিল। সুতরাং জনতা এবার ব্যাস্টিল দুর্গে আক্রমণ করলো। দুর্গের গভর্নর ছিলেন ডেলৌনি। তার মাথা কেটে স্পাইক বা শুলে চড়ানো হলো। শুরু হয়ে গেল ভায়োলেন্স। সে বছর আগস্ট মাসে
ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি ফরাসিদের জন্য ডিক্লিয়ারেশন অফ দ্য রাইট অফ ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন ড্রাফট করে এবং এ কাজে তাদের সাহায্য করেছিল আমেরিকার অন্যতম ফাউন্ডিং ফাদার টমাস জেফারসন। ভুলে যাবেন না, সে বছর অর্থাৎ 1789 সালে কিন্তু আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তার প্রেসিডেন্সি শুরু করে। রাজা লুই ইতিমধ্যেই ফ্রান্সের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, রাস্তা জনতার দখলে। আর দৃশ্যপটে তখন আবির্ভূত হলেন জন পল মারা। তখন তো আর আজকের মতো ফেসবুক, ইউটিউব, টুইটার এসব ছিল না, ছিল পত্রিকা। মারা একটি পত্রিকা চালু করলো, নাম দিল দ্য ফ্রেন্ডস অফ দ্য পিপল। হার্ডলাইন পপুলিস্ট লেখালেখি শুরু করেন তিনি। ক্ষোভে ফুঁসতে থাকা এতদিন ধরে নিপীড়িত আমজনতার কাছে তার লেখা জনপ্রিয়তা পেতে শুরু করে। তিনি লিখলেন, আমজনতা যদি সমাজের এলিট ক্লাস এবং ক্লার্জিদের পুরোপুরি শেষ না করে তাহলে তারা প্রতিবিপ্লব করে আবার ক্ষমতায় যাবে এবং প্রতিশোধ নেবে। একটাকেও তখন আর তারা ছাড়বে না, সুতরাং এদের শেষ করো। মানুষ হামলা চালাতে লাগলো সমাজের উচ্চবিত্তদের বাড়িঘরে। মানুষ ক্ষুধার্ত, খাবারের দোকানে লুটপাট শুরু হলো, খুন খারাপি চলতেছে সমান তালে। ওদিকে রাজা তখন প্যারিস থেকে 23 কিলোমিটার দূরে ভার্সাই প্রাসাদে আরামে সেই কাটতেছে তার দিনকাল, দাঙ্গা হাঙ্গামা থেকে বহু দূরে। আর রাজার বউ ম্যারির বিলাসী জীবনের গল্প তো তখন আমজনতার মুখে মুখে। 5ই আগস্ট প্রায় 7,000 ফরাসি নারী এক হয়ে হাতে খুন্তা কুড়ালা শুল নিয়ে চলতে থাকে ভার্সাই প্রাসাদের দিকে। সাথে যোগ দেয় আমজনতা। ভার্সাই প্রাসাদের কাছে গিয়ে তারা যখন স্লোগান দিতে থাকে তখন রাজার বউ ম্যারি জিজ্ঞাসা করে, এদের কি হয়েছে? একজন কর্মচারী বললেন, ম্যাডাম এরা সবাই ক্ষুধার্ত, ঠিকমতো খেতে পাচ্ছে না। ম্যারি তখন বললেন, তাই নাকি, এদের চকলেট দাও, চকলেট খাক। চিন্তা করুন তাদের অবস্থা কতটা জনবিচ্ছিন্ন। এক পর্যায়ে প্যালেস গার্ডরা জনতার উপর হামলা চালায়। আমজনতাও তখন প্যালেসে হামলা চালালো। রাজা জীবন বাঁচাতে বউ বাচ্চা নিয়ে প্যারিসে পালালো এবং বিপ্লবী সরকারের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে সম্মত হলো। রাজার শ্বশুরবাড়ি কিন্তু পাশের রাজ্য অস্ট্রিয়ায়, সুতরাং অবস্থা বেগতিক হলে রাজা বউ বাচ্চা নিয়ে ছদ্মবেশে প্যারিস ছেড়ে পালালো অস্ট্রিয়ার উদ্দেশ্যে, কিন্তু বর্ডারের কাছে ভ্যারেন শহরে গিয়ে ধরা খেলেন। প্যারিসে এনে রাজা রানীকে এরপর কার্যত গৃহবন্দী করা হলো। 1791 সালে ফ্রান্সের নতুন সংবিধান প্রণয়ন করা হলো। রাজা হয়ে গেল নাম কাওয়াস্তে রাজা। ওদিকে জ্যাকোবিয়ান ও তাদের সমর্থকেরা রাজাকে পুরোপুরি সরিয়ে দিতে রাস্তায় নামলো। 17 জুলাই বিপ্লবী সরকারের ন্যাশনাল গার্ড গুলি চালালো কট্টরপন্থী জ্যাকোবিয়ান সাপোর্টারদের মিছিলে। ফলাফল বিপ্লবী সরকারে এরপর স্পষ্টতই দুই ভাগ দেখা দিল, মডারেট ভার্সেস র্যাডিক্যাল জ্যাকোবিয়ান। মডারেটরা রাজাকে রেখেই কনস্টিটিউশনাল মনার্কি চায়, আর র্যাডিক্যালরা চায় পুরোপুরি বিপ্লবী সরকার এবং রাজাকে পুরোপুরি সরিয়ে দিতে। ওদিকে সেই জন পল মারা, অর্থাৎ সেই সময়ের সবচাইতে বড় ইনফ্লুয়েন্সার, তিনি কিন্তু লিখে যাচ্ছেন তার পত্রিকায়। তিনি লিখলেন, বিপ্লবের বিরোধিতাকারী সবাইকে মেরে ফেলতে। শুধু সেটাই নয়, আগের রিজিমে যারা বেনিফিশিয়ারি অর্থাৎ সুযোগ সুবিধা ভোগ করেছে সবাইকে মেরে ফেলতে। সেই বছরই গুলেটিন নামের একটি যন্ত্র আসে যা দিয়ে মানুষের মাথা কাটা শুরু হয়। সমাজের উচ্চবিত্ত আর ক্লার্জিদের ধরে প্রহসনের বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হতে শুরু করে এবং গুলেটিনে মাথা কাটা হয় জনসম্মুখে। সমাজের উচ্চবিত্তরা ভয় পেয়ে যায়, দেশ ছেড়ে পালাতে শুরু করে, পালিয়ে আশেপাশের রাজ্যে আশ্রয় নিতে শুরু করে। আশেপাশের রাজ্যগুলোর রাজা রানী এবং উচ্চবিত্ত শ্রেণী ফ্রান্সে যা হচ্ছিল সেটা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। বিপ্লব ছড়িয়ে পড়তে পারে এই ভয়ে। ফ্রান্সের দেখা দেখি তাদের আমজনতাও যদি রুলিং ক্লাসের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে তো তাদেরও খেল খতম। ওদিকে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি তখন হয়ে গেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাতে র্যাডিক্যাল জ্যাকোবিয়ানদের প্রভাব বেড়ে গেল। পাশের রাজ্যগুলো ফ্রান্সকে আক্রমণ করতে পারে এই ভয়ে তারা সিদ্ধান্ত নিল ফ্রান্সই আগে তাদের আক্রমণ করবে। চিন্তা করেন বুদ্ধি। ফ্রান্স 1792 সালে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অস্ট্রিয়া এবং ফ্রান্সের যুদ্ধ শুরু হয়। তখন অস্ট্রিয়ার পক্ষে দাঁড়ালো আশেপাশের রাজ্যগুলো, বিশেষ করে প্রাশা। প্রাশার ডিউক অফ ব্রান্সবিক একটি চিঠি লিখলো ফ্রান্সের বিপ্লবী সরকারকে। চিঠিতে লেখা ছিল, যদি ফ্রান্সের রাজা লুইয়ের কিছু হয় তাহলে প্যারিস ধুলায় মিশিয়ে দেব। ফ্রান্সের বিপ্লবী সরকার এই চিঠি ছড়িয়ে দিল জনতার হাতে। জনতার ইগোতে লাগলো আঘাত, তারা তো রেগে আগুন। 10ই আগস্ট নাম কাওয়াস্তে রাজা লুইয়ের প্যারিসের প্রাসাদে মব গিয়ে হামলা চালালো। জীবন বাঁচাতে লুই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গিয়ে আশ্রয় নিল। জ্যাকোবিয়ানরা তখন রাজা ও তার পুরো পরিবারকে জেলে ভরে। জ্যাকোবিয়ানদের এতদিনের স্বপ্ন পূরণ হয়। রাজা রানী এখন জেলে। ফ্রান্সকে রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয় সেপ্টেম্বর 22,
1792 সালে। ন্যাশনাল কনভেনশন ফর্ম করা হয়। নয়া রিপাবলিকের থিম হলো গণতন্ত্র আর সাম্য, কিন্তু বাস্তবে চলতে থাকে নৈরাজ্য আর মপতন্ত্র। রাস্তায় চলতে থাকে লুটপাট, খুনোখুনি, জ্বালাও পোড়াও। এতদিন ধরে ক্যাথলিক চার্চের যাজকদের খবরদারি দেখে দেখে আমজনতার একটি বড় অংশের মনে যে পুঞ্জীভূত তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল ধর্মের প্রতি, তার আত্মপ্রকাশ দেখা দেয়। চার্চের প্রিস্টদের ধরে ধরে জেলে ভরা হয়, আর না হয় গুলেটিনে দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে ধর্মের বদলে কাল্ট অফ রিজন নামক এথিজম প্রমোট করা হয়। প্যারিসের সবচাইতে বিখ্যাত নটরডেম চার্চকে কনভার্ট করা হয় টেম্পল অফ রিজনে। খ্রিস্টীয় ক্যালেন্ডার পর্যন্ত বদলে ফেলা হয়। নতুন ক্যালেন্ডার প্রণয়ন করা হয়, যাতে 10 দিনে সপ্তাহ হয়, 100 মিনিটে 1 ঘন্টা হয়, 100 সেকেন্ডে 1 মিনিট হয়। প্যারিসের রাস্তাঘাট দাপিয়ে বেড়াতে শুরু করে স্যানকুলোটিস নামের সো কল এক্সট্রিম বিপ্লবীরা। বাস্তবে এরা ছিল মব। সারাদিন জন পল মারার পত্রিকা পড়তো, আর একে ওকে এনিমি অব দ্য রেভলিউশন ট্যাগ দিয়ে জেলে ভরতো। জেলখানা ভরে যেতে শুরু করলো। ওদিকে ফ্রান্সের বর্ডারে কিন্তু যুদ্ধ চলতেছে। অস্ট্রিয়ান আর্মি ফ্রান্সের মাটি দখল করতে করতে প্যারিসের কাছে চলে আসতে শুরু করে। প্যারিসের নিরাপত্তায় যেসব সৈন্য মোতায়েন ছিল তারাও যুদ্ধে যোগ দিল। কার্যত প্যারিসের সিটে ফোটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার মতো আর কিছুই অবশিষ্ট রইল না। জন পল মারা তখন জনতাকে ভয় দেখালেন, বললেন এই সুযোগে জেল ভেঙে অ্যান্টি রেভলিউশনারিরা বের হয়ে প্যারিস দখলে নিতে পারে, সুতরাং তাদের জেলেই শেষ করো। ফলাফল, মব বাহিনী গিয়ে সেপ্টেম্বর ম্যাসাকার চালালো। একটি জেলখানাতেই 1600 বন্দীকে খুন করা হলো। এই ঘটনার পর লন্ডন টাইমস পত্রিকা আফসোস করে লিখেছিল, আর দিস দ্য রাইট অফ ম্যান? ইজ দিস দ্য লিবার্টি অফ হিউম্যান নেচার? প্যারিসের রাস্তাঘাট হয়ে গেল মবের মুল্লুক। আর প্যারিসের সরকার চালাচ্ছিল ন্যাশনাল কনভেনশন, যাতে লিড দিচ্ছিল র্যাডিক্যাল জ্যাকোবিয়ান ফ্র্যাকশন। তাদের নেতার নাম রবস্পিয়ার। তিনি বললেন, ফ্রান্সের বহিঃশত্রুরা, বিশেষ করে অস্ট্রিয়া এবং প্রাসা, চেষ্টা করবে আবার লুইকে ফ্রান্সের সিংহাসনে ফিরিয়ে আনার। সুতরাং রাজা লুইকে মেরে দিলে বিপ্লব টিকে যাবে। রাজা লুই যাতে আর কখনো টুপ করে সিংহাসনে বসে যেতে না পারে, এজন্য রাজা লুইকে জনসম্মুখে গুলেটিনে হত্যা করা হলো। ওদিকে ফ্রান্সের বর্ডারে যুদ্ধক্ষেত্রে ফরাসিরা প্রথমে পিছু হটলেও পরে তারা তাদের এনিমিকে কিকব্যাক করে দিল। কিন্তু লুই হত্যার পর ফ্রান্সের বিরুদ্ধে আরও অন্যান্য রাজ্যগুলো একজোট হলো। যুদ্ধ চালাতে প্রচুর ম্যান পাওয়ার দরকার। রবস্পিয়ার সরকার তখন কনস্ক্রিপশন শুরু করলেন, অর্থাৎ আমজনতার ভেতর থেকে মিলিটারি রিক্রুটমেন্ট শুরু হলো। আর এটা করতে গিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেল। ফ্রান্সের গ্রামীণ এলাকাগুলোতে তখনও এমন অনেক মানুষ ছিল যারা রিলিজিয়াস। এসব পরিবারের ছেলেমেয়েরা আর্মিতে ঢুকে পড়তে শুরু করলো, আর এরাই পরে আর্মির ভেতর থেকে কাউন্টার আপরাইজিং শুরু করে। যেমন একজন ছিল জন ওলস। 1793 সালে ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরবর্তী তুলন শহরে ব্রিটিশ আর্মি ঢুকে পড়ে। ব্রিটিশ আর্মিকে ফ্রান্স থেকে তাড়াতে ফরাসি আর্মির একজন ক্যাপ্টেন যুদ্ধে নেতৃত্ব দেন, আর তিনি ছিলেন নেপোলিয়ন। সফলভাবে ব্রিটিশদের তাড়ানোর জন্য তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে প্রমোশন দেওয়া হয়। যুদ্ধ চালাতে গিয়ে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা হয়ে যায় আরও ভয়াবহ। ওদিকে জন পল মারা খোদ বিপ্লবী সরকারের ভেতরে থাকা মডারেটদের বিরুদ্ধে অভিযোগ তুললেন এই খারাপ অবস্থার জন্য। ডাক দিলেন, মডারেটদের কতল করো, দেশ ঠিক করো। মারাকে সমর্থন দিল বিপ্লবী সরকারের র্যাডিক্যাল অংশ, অর্থাৎ জ্যাকোবিয়ানরা। তাদের আসলে একটা স্কেপগোটের দরকার ছিল। জ্যাকোবিয়ান নেতা রবস্পিয়ার তাদের সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিতে শুরু করলেন। ফলে সংঘাত শুরু হলো। সরকারে থাকা 29 জন মডারেটকে এরপর বন্দি করা হলো। সরকার পুরোপুরি চলে গেল রবস্পিয়ারের একার হাতে। জন পল মারা তার পত্রিকায় তালিকা তুলে দিতে শুরু করলেন, অমুক অমুক বিপ্লবের শত্রু, এবং পরের দিন তাদের পাকড়াও করা হতো অথবা খুন করা হতো। ওদিকে জন পল মারা কিন্তু নিজে রাস্তায় নামতেন না, মিছিলও করতেন না। তার কি এক জটিল চর্মরোগ ছিল। সারাদিন বাথটাবে পানিতে ডুবে থাকতেন, আর নিজের পত্রিকায় মারো কাটো খুন করো টাইপের লেখালেখি করে মব উস্কাইতেন। ফ্রান্সকে মবের মুল্লুক বানানোর পিছনে অনেকেই জন পল মারাকে দায়ী করতে শুরু করে, যাদের ভিতরে একজন ছিল ফ্রান্সের কান শহরের এক মহিলা, নাম শার্লট কর্ডে। তিনি মারাকে চিঠি লিখলেন এবং বললেন, আমার হাতে কিছু পাওয়ারফুল মানুষের নামের তালিকা আছে এবং প্রমাণ আছে এরা বিপ্লবের শত্রু, কিন্তু এই তালিকা তিনি কেবল সম্মুখ সাক্ষাতেই মারাকে দিবেন। মারা একটি অ্যাপয়েন্টমেন্ট দিল মহিলাকে দেখা করার জন্য। মহিলা দেখা করতে গিয়ে বাথটবে ডুবে থাকা মারার বুকে ছুরি চালিয়ে দিল, মারা গেল মরে। শার্লটকে ফরাসি পুলিশ গ্রেপ্তার করলো এবং গুলেটিনে দিল। ওদিকে মারা হয়ে গেল শহীদ। টেম্পল অফ রিজনে তার ব্যবহার্য তোয়ালে, রুমাল এসব সাজিয়ে রাখা হলো। মব তো ক্ষেপে আগুন, শুরু হলো রেইন অফ টেরর।
মারার মৃত্যুর পর রবস্পিয়ার 12 জন সদস্যের কমিটি অফ পাবলিক সেফটি তৈরি করলেন, যাদের কাজ বিপ্লবের বিরোধী শক্তিকে খুঁজে বের করা আর হত্যা করা। ফ্রান্স হয়ে গেল কার্যত ওই 12 জনের ডিক্টেটরশিপ। বিচার যাতে দ্রুত হয় এজন্য বিপ্লবী ট্রাইব্যুনাল গঠিত হলো। রবস্পিয়ার ঘোষণা দিল, টেরর ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। সরকারের সামান্যতম সমালোচনা করলেও মৃত্যুদণ্ড দেয়া হতো। 40,000 মানুষকে মেরে ফেলা হলো ক্রাইম এগেনস্ট লিবার্টি এর জন্য। কুইন ম্যারিকেও 16 অক্টোবর 1793 গুলেটিনে হত্যা করা হয়। রবস্পিয়ার কার্যত পাগল হয়ে গেল। বিপ্লবের চেতনা বিরোধীদের নির্মূল করার নামে শুরু করলেন ভয়াবহ খুনোখুনি। 1794 সালে শুরু হলো দ্য গ্রেট টেরর। প্রচুর মানুষ মারা গেল। ইন্টারেস্টিং বিষয় হলো, এতদিন চার্চের গোষ্ঠী উদ্ধার করে, ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে, এবার রবস্পিয়ার নিজেই একটি রিলিজিয়াস মুভমেন্টের ডাক দিলেন। এই মুভমেন্টের নাম ছিল কাল্ট অফ সুপ্রিম বিং, আর নিজেকে তিনি ডিভাইন এন্টিটি ভাবা শুরু করলেন। 1794 সালের জুলাই মাসে ন্যাশনাল কনভেনশনে দাঁড়িয়ে পাগলা রবস্পিয়ার একটি নতুন তালিকা হাতে নিয়ে বললেন, আমার হাতে আরও একটি এনিমি লিস্ট আছে এবং এই লিস্টে আপনাদের অনেকের নাম আছে। ব্যাস, পাগলা লিমিট ক্রস করেছে। আর না, রবস্পিয়ারকে ওখানেই আটকানো হলো এবং তাকে বা তারই সাঙ্গপাঙ্গরা ধরে গুলেটিনে দিল। তার গর্দান গেল। রবস্পিয়ারের মৃত্যুর পর থার্মিডোরিয়ান নামক মডারেট ফ্র্যাকশনরা ন্যাশনাল কনভেনশনে নিয়ন্ত্রণ নিল। তারা আবার তখন রবস্পিয়ারের সমর্থক অর্থাৎ জ্যাকোবিয়ানদের ধরে ধরে খুন করা শুরু করলো। তারা শুরু করে দিল হোয়াইট টেরর। তখন মনে হতে থাকে ফ্রান্স হয়তো আর কখনোই ঠিক হবে না। ওদিকে আরেকটি গ্রুপ দাবি করতে থাকে, আগেই তো ভালো ছিলাম। রাজতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য মাঠে নামে তারা। অবশেষে এইসব রাস্তার মব সাপ্রেস করতে আর্মি ডাকা হলো। 1795 সালের অক্টোবর মাসের 5 তারিখে আর্মি এলো এবং সেই আর্মির চার্জে ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। মিছিলে কামানের গোলা ছুড়লেন নেপোলিয়ন। আমজনতা থেকে শুরু করে মব এমন ভয় পেল আর রাস্তায় নিয়ে মিছিল করার সাহস তারা পেল না। নেপোলিয়ন হয়ে গেলেন জেনারেল। থার্মিডোরিয়ানরা আরও কিছুদিন ফ্রান্সের সরকার চালালো, তবে তারা ছিল করাপ্টেড। ফ্রান্সের অর্থনীতি একেবারে তলানিতে নেমে গেল। অথচ ফ্রান্সের মিলিটারি কিন্তু ঠিকই সফল হচ্ছে ব্যাটলফিল্ডে, থ্যাঙ্কস টু ব্রিলিয়েন্ট মাইন্ড লাইক নেপোলিয়ন। তিনি একাই অস্ট্রিয়ান আর্মিকে ইতালি থেকে বিতাড়িত করলেন। তিনি রীতিমতো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অভিমুখে মিলিটারি মার্চ করলেন। ভয়ে অস্ট্রিয়ানরা পিস ট্রিটি করলো তার সাথে। এই ঘটনার পর নেপোলিয়নের জনপ্রিয়তা তুমুল বেড়ে গেল। তিনি হিরো হয়ে গেলেন ফরাসিদের চোখে। নাথিং সাকসিড লাইক সাকসেস। এরপর মিশরে অভিযানে গেলেন নেপোলিয়ন। সেখান থেকে ফিরে এলেন ফ্রান্সে। ফ্রান্সে তখন তিনি তুমুল জনপ্রিয়। অন্যদিকে ফরাসি সরকার ভয়ঙ্কর অজনপ্রিয়। ফলাফল, ইমানুয়েল জোসেফ সিয়েস নামক একজন পলিটিশিয়ানের পরামর্শে নেপোলিয়ন কু করলেন। ব্যাস, নেপোলিয়ন অবশেষে ক্ষমতায় এলেন আর ফরাসি বিপ্লবের গল্প সেখানেই শেষ। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে, নতুন কিছু জেনেছেন। আর তেমনটি হলে আমি খুশি। দেখা হবে বেঁচে থাকলে নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তীতে। ধন্যবাদ।